আপনি কি বাড়ি খুঁজছেন? বেশ নির্জন এলাকায় উৎপাত ছাড়া ছিমছাম একটা বাড়ি। না না, জরাজীর্ণ ভাঙা বাড়ি কিংবা হানা বাড়ির কথা বলছি না। কারা যেন নিয়মিত যত্ন নেয় সে বাড়ি, এমনকি মাঝে মাঝে সুন্দর গন্ধ ভেসে আসে। তবে সাবধান, সে বাড়ি কিনতে গেলে ঠিক কোন মূল্য দিতে হয় তা আজকের গল্পেই জেনে নিন। শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী, পাহাড়ের সেই বাড়িটা। তিন বন্ধু হঠাৎ করে জমিয়ে দিলাম পাড়ি, পাহাড়েই থেকে যাব, ফিরব না আর বাড়ি। ডায়েরির পাতায় লেখা এই কবিতা, যদি একে আদৌ কবিতা বলা যায়, পড়ে অনুপ আর আমি পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। যে এই কবিতার রচয়িতা, সেই পলাশ তখন লজ্জা লজ্জা মুখ করে আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এবং মাঝে মাঝে অপাঙ্গে আমাদের দিকে তাকাচ্ছে। ভাবভঙ্গিতেই স্পষ্ট সে আমাদের মন্তব্যের অপেক্ষায় আছে। কিন্তু সিনেমার সংলাপ ধার করে বলতে গেলে এই কবিতা পাঠের পর কোনো মন্তব্য করা শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব। প্রথম কথা, এর ভাব ও বিষয়বস্তু শিশুসুলভ কল্পনার ফসল। দ্বিতীয়ত, প্রথম লাইনের মাত্রাবৃত্ত এবং দ্বিতীয় লাইনের অক্ষরবৃত্ত তালগোল পাকিয়ে যে উৎকট ছন্দ পতন ঘটিয়েছে, সেই বাধা অতিক্রম করা দুরূহ। আর এই দুটো বিষয়কে অগ্রাহ্য করে যদি এগোনো যায়, তাহলে রয়েছে পদে পদে ভুল বানানের শক্তিশাল। পাড়ি এবং পাহাড়ের ক্ষেত্রে ডয়ে শূন্য রয়ের প্রতি পলাশের উন্নাসিক উপেক্ষা কোনো মতে মেনে নেওয়া গেলেও বাড়িকে ভুল করে বাড়ি লেখা কিছুতেই ক্ষমার যোগ্য নয়। আমি নেহাত শখের বসে ফেসবুকে একটু আধটু লেখালেখি করি, কিন্তু অনুপ রীতিমতো কলেজে বাংলার অধ্যাপক। তার অন্তর্দহন সহজেই অনুমান করতে পারছিলাম, কাজেই সে মুখ খুলবার আগেই তড়িঘড়ি আমাকে হাল ধরতে হলো। তা ভালোই হয়েছে, বেশ মিল দিয়েছিস, লিখে যা, আরও ভালো হবে। আর এক কাজ কর, কিছু কবিতা পড়ে ফেল। প্রথম প্রথম সুকুমার রায়, ভবানী প্রসাদ মজুমদার। আসলে ভাই, তোদের মতো অত বেশি পড়াশোনা তো করিনি, তবে চেষ্টা করলে বোধহয় কিছুটা লিখতে পারি। অনুপ আর আমি গোপনে দীর্ঘশ্বাস ফেললাম। আসলে পলাশের এ ধরনের চেষ্টা করবার প্রয়োজন কি, সেটাই আমাদের বোধগম্য নয়। নিজের ক্ষেত্রে সে যে কৃতিত্বের অধিকারী, আমাদের মতো মানুষের কাছে তা অভাবনীয়। আমরা তিনজনেই ছোটবেলা থেকে এক স্কুলে এবং এক ক্লাসে পড়েছি। প্রথম থেকেই পলাশের শরীর চর্চার দিকে ঝোঁক। পড়াশোনায় আগ্রহ তার কোনো কালেই ছিল না। অতি কষ্টে মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করে সে বিদ্যার্জনের চেষ্টা মুলতুবি রেখে শরীর গঠনে মন দেয়। এরপর অনুপ আর আমি যতদিন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছি, ততদিনে সে জেলা স্তর ও রাজ্য স্তরের বহু দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় পদক জয় করে অবশেষে আন্তঃরাজ্য স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। যে সময়ের কথা বলছি, সে সময় আমরা তিনজনেই জীবনে থিতু। অনুপ যে অধ্যাপনা করছে সে কথা আগেই জানিয়েছি। আমি অর্থাৎ অভিজিৎ একটা বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন বিভাগে আছি। বিজ্ঞানের ছাত্র হলেও প্রথম থেকেই আমার সাহিত্যের প্রতি আকর্ষণ ছিল। এখন তাই অবসর পেলে বিভিন্ন ফেসবুকীয় সাহিত্য গ্রুপে যৎকিঞ্চিত লেখালেখি করে থাকি। পলাশ মোটেই পিছিয়ে নেই। সে কলকাতার এক বিখ্যাত জিমে প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া অবশ্য অব্যাহত। পলাশের শক্তি ও সক্ষমতা যে সত্যি ঈর্ষণীয়, তার প্রমাণ আমরা গতকাল আরও একবার পেয়েছি। অনুপ কিছুটা স্থূলকায়। তিনচুলের পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে একটা সময় দমছুট হয়ে সে একেবারে মাটিতে বসে পড়েছিল। তখন পলাশ অবলীলায় তাকে পাঁজা খোলা করে নামিয়ে নিয়ে আসে। অবশ্য এখানে আমাদের তিনচুলে আসার নেপথ্যের ঘটনাটাও একটু জানিয়ে রাখা উচিত। জীবিকায় থিতু হলেও আমরা তিনজনেই এখনো অবিবাহিত। অনুপ বা আমার দ্বারা প্রেম করা হয়ে ওঠেনি। পলাশের ব্যাপারটা অবশ্য একটু অন্যরকম। দেহ সৌষ্ঠবের স্বাভাবিক আকর্ষণে বহু মেয়ে তার কাছাকাছি এসেছে, কিন্তু কোনো অজানা কারণে সেসব সম্পর্কের কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। ও এর জন্য পলাশ দায়ী না সেই মেয়েরা,
তা খতিয়ে দেখার প্রবৃত্তি অনুপ বা আমি কারোরই হয়নি। সে যাই হোক, আমরা তিনজনেই বুঝতে পারছিলাম আমাদের স্বাধীনতার মেয়াদ শেষের পথে। 3 বাড়িতেই অভিভাবকেরা আমাদের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই পরিস্থিতিতে একদিন পলাশ এসে আমাদের দুজনকে ধরল। শোনা, চল দিন কয়েকের জন্য 3 বন্ধু মিলে কোথাওটা ঘুরে আসি, এরপর বেথা হলে যদি আটকে যাই। সেটা মে মাস, ইয়ার এন্ডিংয়ের চাপ না থাকায় আমার ছুটি নেওয়ার বিশেষ অসুবিধা নেই। অনুপও বলল কিছুদিনের মধ্যেই তার কলেজে গরমের ছুটি পড়বে, সুতরাং 3 বন্ধু পরিচিত এক ট্রাভেল এজেন্টের দ্বারস্থ হলাম এবং জুন মাসের গোড়ার দিকে দার্জিলিং মেলে চেপে কলকাতার গরমকে বিদায় জানালাম। না, দার্জিলিংয়ের মতো হট্টমেলার দেশে যাওয়ার অভিপ্রায় আমাদের আদৌ ছিল না। ট্রাভেল এজেন্টকে বলে আমরা সিটং, তিনচুলে, লামাহাটা আর লেপচা জগৎ এই 4টে গ্রামে স্থানীয় মানুষের আতিথ্যে অর্থাৎ হোমস্টেতে থাকার ব্যবস্থা করেছিলাম। প্রত্যেক জায়গায় 2 রাত করে সব মিলিয়ে 8 রাত 9 দিনের সফর। এর মধ্যে সবার আগে কমলালেবুর গ্রাম সিটং ঘুরে আমরা দ্বিতীয় গন্তব্য তিনচুলেতে এসে পৌঁছই গতকাল বেলার দিকে। এখানকার 3টে পাহাড় চূড়াকে দূর থেকে 3টে উনুন বা চুল্লির মতো দেখায় বলে এরকম নাম। ছবির মতো সুন্দর এই নিরালা পাহাড়ি জনপদেই আমার এই কাহিনীর সূত্রপাত। হোমস্টের একটা প্রধান বৈশিষ্ট্য হলো যাদের বাড়ি তারা অতিথিকে নিজের আত্মীয়ের মতোই আপ্যায়ন করেন। তাদের হাসি মুখ আর উষ্ণ আতিথেয়তা আয়োজনের সমস্ত ছোটখাটো ত্রুটিকে অনায়াসে ঢেকে দেয়। আমাদের হোমস্টের নাম ফার্ন গ্রিন। মালিক এক মাঝবয়সী নেপালি ভদ্রলোক, নাম সরোজজি। আমাদের হিন্দিতে বিস্তর ভুলভ্রান্তি, তার হিন্দিও একেবারে নিখুঁত নয়, তবুও সরোজজির আন্তরিকতা ভাব বিনিময়ের পথটিকে সুগম করে তোলে। আমাদের জন্য বড় বড় 2টো খাট সহ একটা ঘর বরাদ্দ। সেই ঘরে মালপত্র রেখে চা খেতে খেতে আমরা প্রথমেই জানতে চাই এই 2 দিনে আমাদের আস্তানা থেকে পায়ে হেঁটে আমরা কি কি দেখতে পারি। আজকে খুব বেশি দূর যেতে পারবেন না, বেলা হয়ে গেছে তো। আজ বরং লাঞ্চ সেরে তিনচুলে মোনাস্টেরি দেখে আসুন। কাল সকালে ব্রেকফাস্টের পরে ট্রেকিং করে রঙ্গিত নদীতে যাবেন, আমি পথ বলে দেব। তার কথা মতো গরম গরম ডিমের ঝোল আর ভাত খেয়ে গতকাল দুপুরে আমরা গুম্ফা দেখতে যাই। আগাগোড়া চড়াই উতরাইয়ে ভরা সেই পথে ফেরার সময় অনুপ নাস্তানাবুদ হয়ে পড়লে পলাশ কিভাবে তাকে বয়ে নিয়ে আসে সে কথা আগেই বলেছি। এই জুন মাসে এখানে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা না হলেও ভালোই ঠান্ডা। তাই রাতে চিকেন কষা আর রুটি দিয়ে নৈশাহারের পরে কম্বল মুড়ি দিয়ে আমরা জম্পেশ ঘুম দিই। অনুপ আর আমি একটা খাটে, পলাশ অন্যটায়। আজ সকালে আমাদের দুজনের ঘুম ভাঙে একটু বেলায়। উঠে বসে দেখি জানলার কাঁচের সার্সি দিয়ে সকালের নরম রোদ ঘরের ভেতরে এসে পড়েছে। পলাশ আমাদের আগে উঠেছে, ইতিমধ্যে স্নানও সেরে নিয়েছে। এই মুহূর্তে জানলার পাশে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে একটা ছোট ডায়েরিতে সে কিছু একটা লিখছে। কৌতূহলবশত আমরা জানতে চাই সে কি লিখছে। প্রথমে দেখাতে আপত্তি করলেও একটু পরে সলজ্জ ভঙ্গিতে সে ডায়েরিটা আমাদের দিকে এগিয়ে দেয়। সেখানে যে 2 লাইন কবিতা লেখা ছিল তা পড়ার অভিজ্ঞতা পাঠকের কাছে বর্ণনা করেছি এই আখ্যানের একেবারে শুরুতেই। নিজেকে একটু সামলে নিয়ে অনুপ সম্ভবত পলাশকে কাব্য রচনা সংক্রান্ত কোনো উপদেশ দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজায় টোকা পড়ল। সাব চাই। বাইরে থেকে সরোজজির উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে এলো। চা খেয়ে উঠে অনুপ আর আমিও স্নান করে নিলাম। তারপর হোমস্টের খাবার ঘরে গিয়ে পুরি ভাজি দিয়ে তোফা প্রাতরাশ সেরে আরও এক প্রস্থ চা নিয়ে সরোজজির সাথে বসলাম। আপনারা কিছু শুকনো খাবার আর জল নিয়ে এখনই বেরিয়ে পড়ুন, তারপর সামনের পাকা রাস্তা ধরে নিচের দিকে নেমে যান।
আন্দাজ ওই 1 কিলোমিটার গেলে দেখতে পাবেন বাঁ দিকে একটা পায়ে চলা পথ বেরিয়েছে। তা একেবারে শুরুতে একটা কাঠের ফলকে তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে রঙ্গিত ভ্যালি। ওই পথ ঘুরে ঘুরে রঙ্গিত নদী ধারে গিয়ে নেমেছে। বরাবর চলে যাবেন। দুপাশে পাইন, ফার, রডোডেন্ড্রনের বন থাকলেও কোনো হিংস্র জন্তু নেই। তাছাড়া আপনারা ফিরেও তো আসবেন বেলা 2টোর মধ্যে, কাজেই বিপদের কোনো আশঙ্কা নেই। তবে তবে কি? ওই পথ ধরে কিছুটা নামলে একটা ফাঁকা জায়গা দেখতে পাবেন। সেখানে একটা বাড়িও আছে, কিন্তু ওই বাড়িতে ঢোকা নিষেধ। কেন ঢোকা নিষেধ? কেন? কারোর প্রাইভেট প্রপার্টি বুঝি? অত শত জানি না, ঢুকতে মানা করেছি, ঢুকবেন না বাস। না না, অন্যের বাড়িতে একেবারেই ঢুকবো না। আপনি চিন্তাই করবেন না, আমরা ওই পথ ধরেই ট্রেকিং করে সোজা রঙ্গিত নদীতে নামবো, আবার ওই পথ ধরেই শটান উঠে চলে আসবো, অন্য কোনো দিকে তাকাবই না। এই কথোপকথনের আধ ঘন্টার ভেতরেই আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আরও মিনিট 20 পরে শরৎজি যে পায়ে চলা পথের কথা বলেছিলেন সেটা খুঁজে পেলাম। পথের শুরুতেই কাঠের ফলকের নির্দেশিকা দেখে চিনতে অসুবিধা হলো না। বড় রাস্তা ছেড়ে আমরা সেই পথ ধরলাম। অসংখ্য দৃশ্যমান ও অদৃশ্য পাখির মিলিত কলতান, অজস্র সুউচ্চ পাইন, ফার, প্রুসের ফাঁক ফোকর দিয়ে চুইয়ে আসা সকালের রোদের কবষ্ণ আলিঙ্গন, ঝরে পড়া পাতার স্তূপে মৃদু হাওয়ার মর্মর, নাম না জানা বুনো ফুলের সুবাসের সাথে পরতে পরতে মিশে থাকা মজে যাওয়া ফলের উদাসী ঘ্রাণ, রূপে, রসে, বর্ণে, গন্ধে প্রতিটি ইন্দ্রিয়কে বিহ্বল বিবশ করে দেওয়া সেই পথ চলার অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করার চেষ্টা বাতুলতা মাত্র। সেই সুখানুভূতি নিজের একান্ত অবগাহনের জন্য কথার প্রকাশ্য হাটে তাকে নিলামে তোলা যায় না। আমরা তিনজনেই আত্মমগ্ন হয়ে হাঁটছিলাম, কথাবার্তা হচ্ছিল খুব কম। একসময় পলাশ বলে উঠল, এখানেই থেকে যেতে পারলে বেশ ভালো হতো না রে? হ্যাঁ, তা তো হতোই, শুধু রোজগারের চিন্তাটা যদি না থাকতো। আচ্ছা ধর 3 জন মিলে এখানে একটা বাড়ি কিনে নিলাম, মানে আর কিছু না হলেও রোজ সকালে সেই বাড়ি থেকে এরকম মর্নিং ওয়াকে বেরিয়ে। আরে ওই তো বাড়িটা। আমরা দুজন সেই মুহূর্তে মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম। তার কথা শুনে চোখ তুলে তাকালাম। দেখা গেল জঙ্গলের মধ্যে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে পড়েছি। বেশ কিছুটা জমি গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। সেই জমির ঠিক মাঝ বরাবর একটা ছোট্ট দোতলা বাড়ি, রাস্তার ধারে বাঁশ দিয়ে তৈরি বেড়া, তার থেকে একটু পেছনে। দেখে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই শরৎজির কথা মনে পড়ে গেল। উনি কি এই বাড়িটার কথাই বলেছিলেন? আর একটু এগোতেই 3 জনের মুখ থেকে একসাথে বেরিয়ে এলো, বাহ! তার কারণ সামনে থেকে দেখলে বাড়িটা ছবির মতো সুন্দর। আধুনিক স্থাপত্যশৈলী আদৌ নয়, বরং দেখলে মনে হয় ইংরেজ আমলের দোতলা বাংলো, হয়তো 19বিংশ শতাব্দীর শেষ বা 20 শতাব্দীর গোড়ার দিকে তৈরি। দেওয়াল পাকা হলেও ছাদে কাঠ আর টালির ব্যবহার। বাঁশের বেড়ার মাঝখানে বাখারি তৈরি একটা গেট। পলাশ সরাসরি সেটা ঠেলে বাড়ির চৌহদ্দির ভেতরে ঢুকতে যাচ্ছিল। আমি বাধা দিলাম, এই দাঁড়া, ঢুকিস না, দেখেই তো বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে, যদি আপত্তি করে। বাস্তবিকই বাড়িটা পুরনো হলেও পোড়ো বাড়ি নয়। সামনের বাগানে যত্নের ছাপ স্পষ্ট, কোনো আগাছা নেই। চারিদিকে ফুল গাছে রং বেরঙের ফুল ফুটে আছে। বাড়ির আশেপাশে কোনো ঝোপ ছাড় নেই। দেওয়াল বেয়ে কোনো লতা উঠতে দেখা যাচ্ছে না। সেই দেওয়ালের সাদা রঙও সম্ভবত বিগত 5 বছরের ভেতরেই নতুন করে করা হয়েছে। একতলার দরজা এবং তার দুপাশে 2টো জানলা বন্ধ। ওপরের 3টে জানলা দেখে মনে হয় 3টে আলাদা ঘরের, খোলা, তবে ভেতরে কারো নড়াচড়া চোখে পড়ছে না। জানলা এবং দরজার পাল্লা কাঠের, রং সবুজ।
রোদে জলে খানিকটা বিবর্ণ হলেও সেই সব পাল্লা আদৌ জীর্ণ নয়। অভি ঠিকই বলেছে, এখানে কেউ থাকে বলে মনে হচ্ছে। আমরা তিনজনেই বেড়ার বাইরে দ্বিধাগ্রস্তের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কেন জানি না, সকলেই বাড়িটার ভেতরে ঢুকে দেখার একটা অদম্য আকর্ষণ অনুভব করছিলাম। নদীর ধারে যাব বলে বেরিয়েছি যখন, সেখান থেকেই আগে ঘুরে আসি, চল। ফেরার পথে না হয় বাড়িটা ভালো করে দেখে যাওয়া যাবে। তাই হলো। উতরাইয়ের পথে আরও প্রায় 40 মিনিট হাঁটার পর আমরা রঙ্গিত নদীর ধারে এসে পৌঁছালাম। নদী খাত অগভীর, জলের ধারা স্বচ্ছ আর হিমশীতল হলেও শীর্ণ, তবে স্রোতের গতি যথেষ্ট দ্রুত। যেন সদ্য তরুণী এক পাহাড়ি মেয়ে নবীন যৌবনের উচ্ছলতায় পাথরে পাথরে পা ফেলে চঞ্চল ছন্দে নাচতে নাচতে চলে যাচ্ছে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যেন কৈশোরে ফিরিয়ে নিয়ে গেল। 3 বন্ধু মিলে প্রায় 2 ঘন্টা ধরে পাথরের উপর হুটোপুটি করলাম। নানান রকম ভঙ্গিতে অজস্র খুশির মুহূর্ত মোবাইলের ক্যামেরায় ধরে রাখলাম। বড় বড় বোল্ডারের উপর বসে থাকলাম ঠান্ডা জলে পা ডুবিয়ে। আরও কত কি করেছিলাম মনে নেই, তবে একটা বিশেষ ঘটনার কথা মনে আছে, কিংবা বলা ভালো মনে ছিল না, পরে মনে পড়েছিল, আর সেও একটা বিশেষ কারণে। অনুপ আর পলাশ পাশাপাশি একটা বোল্ডারের উপর বসেছিল, দুজনেরই মুখে হাসি। আমি একটু দূর থেকে তাদের ছবি তুলছিলাম। হাসতে হাসতে হঠাৎ পলাশ অনুপের গলা জড়িয়ে ধরল। ছাড় বলছি। এত কড়া গন্ধের পারফিউম মাখিস কেন বলতা? দম বন্ধ হয়ে গেল। পলাশ যে খুব উগ্র পারফিউম ব্যবহার করে সে আমরা আগে থেকেই জানি, তবে এটাও ঠিক যে পাহাড়ের এই দূষণহীন নির্মল পরিবেশে সেই গন্ধ উগ্রতর মনে হচ্ছিল। আজ সকালে হোমস্টে থেকে বেরোবার সময় পলাশ যখন ওই পারফিউম মাখছিল, তখন আমি কথাটা বলতে গিয়েও বলিনি। আসলে জিম ইন্সট্রাক্টরের কাজটাই এমন যে সারাক্ষণ ঘাম হতে থাকে, তাই জোরালো পারফিউম না মাখলে আমার চলে না। তা এখানেও কি তোর ঘাম হচ্ছে? না, তা হচ্ছে না, কিন্তু ওরকম পারফিউম মাখা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সরি ভাই। রাখ তোর সরি। কিরে, আর কি বুঝিস না নাকি? হ্যাঁ, ঠাট্টা করছিস সেটাও বুঝতে পারছিস না? এবার সে নিজেই পলাশকে জড়িয়ে ধরল। আমিও তৎক্ষণাৎ এই সুন্দর মুহূর্তটাকে লেন্স বন্দি করলাম। সেই সুখস্মৃতি এতদিন পরেও মাঝে মাঝে ফিরে আসে, আর তারপরেই মনটা খারাপ হয়ে যায়। বেলা 1টার দিকে বুঝতে পারলাম খিদে পেট চুঁচুই করছে। চল এবার ফেরা যাক। ফেরার পথ ক্রমশ উপরে উঠেছে। তিনজনে হাত ধরাধরি করে ধীরে ধীরে উঠতে লাগলাম। এতক্ষণ হইহুল্লোড়ের পর সেই বাড়িটার কথা আমরা ভুলেই গেছিলাম। মনে পড়ল প্রায় 1 ঘন্টা পরে আবার সেই ফাঁকা জায়গাটায় পৌঁছে বাঁশের বেড়ার সামনে থমকে দাঁড়িয়ে আমরা বাড়িটার দিকে চেয়ে রইলাম। চল না একবার ভেতরে ঢুকে দেখি। তা যাওয়া যেতেই পারে। কেউ যদি দেখতে পেয়ে আপত্তি করে তাহলে একটু ক্ষমা টমা চেয়ে নিলেই হয়ে যাবে। সুতরাং বেড়ার গেট ঠেলে আমরা ভেতরে ঢুকে পড়লাম। লক্ষ্য করলাম সেই গেট থেকে বাড়ির সদর দরজা অবধি যে মোরামের রাস্তাটা গেছে তারও যথেষ্ট যত্ন নেওয়া হয়। কোনো আগাছা বা ঘাস তাকে গ্রাস করতে পারেনি। ইয়ে অন্দর কই হায়, কেউই কিন্তু সাড়া দিল না। ওপরের খোলা জানলাগুলো থেকেও কাউকে উঁকি দিতে দেখলাম না। খানিকক্ষণ পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে আমরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে আমাদের জন্য একটা বড় চমক অপেক্ষা করছিল। কিছুটা দূর থেকেই চোখে পড়েছিল সদর দরজার উপর এক টুকরো সাদা কাগজ সাঁটা রয়েছে। কাছে গিয়ে দেখা গেল সেটা আসলে একটা বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তির ভাষা হিন্দি বা ইংরেজি নয়, বরং খাঁটি বাংলা। মেয়েলি ছাঁদের সুন্দর হস্তাক্ষরে কাগজের উপর কালো কালিতে লেখা রয়েছে,
বাড়ি বিক্রয়ে আছে। বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে অনুপ বলল, ও বাবা, মালিক তাহলে বাঙালি? হ্যাঁ, সে আবার বাড়িটা বেচতেও চাইছে। পলাশ কিছু বলল না। সে গিয়ে সরাসরি সদর দরজায় ঠেলা দিল। করিস কি? হ্যাঁ, কি করছিস বলে আমরা তাকে বাধা দেওয়ার আগেই দরজার পাল্লা মসৃণ গতিতে এবং নিঃশব্দে ভেতরের দিকে খুলে গেল। ভেতরে কিন্তু প্রাণের কোনো স্পন্দন নেই। পলাশ ভেতরে পা রাখল। একটু ইতস্তত করে আমরাও তাকে অনুসরণ করলাম। নিচে একটাই প্রকাণ্ড হলঘর, সম্ভবত সে আমলের বসার ঘর। কোথাও এক ফোঁটা ময়লা বা ঝুল নেই, যেন কেউ সদ্য পরিষ্কার করে গেছে। কোনো আসবাবও অবশ্য নেই। ঘরের কাঠের মেঝে ঝকঝকে তকতকে। সদর দরজার উল্টো দিকে দেওয়ালে প্রকাণ্ড ফায়ারপ্লেস। জনমানুষের সাড়া নেই। আমরা অবাক হয়ে ঘরটা ঘুরে দেখছিলাম। একেবারে বাঁ দিকের দেওয়ালে একটা ছোট দরজা, তার পেছনে পুরনো আমলের বাথরুম। স্নানাগার ও শৌচালয় আলাদা। বাথরুমের ঠিক উল্টো দিকে, অর্থাৎ হল ঘরের ডান প্রান্তে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। বাবারে, এ তো সব রাজকীয় ব্যাপার স্যাপার। কিন্তু আমার তো এখনো মনে হচ্ছে বাড়িটাতে কেউ থাকে, না হলে সবকিছু ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ থাকলে সে সদর দরজায় তালা না দিয়ে কোথায় যাবে? তাছাড়া আসবাবপত্রও তো কিছু দেখছি না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়ালাম। ওপরে কেউ আছেন? অনুপ ডাকল, এবার বাংলায়, কারণ সদর দরজার বাইরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে মালিক বাঙালি। এবারেও অবশ্য কোনো উত্তর এলো না। একটু ইতস্তত করে আমরা সন্তর্পণে দোতলায় যাওয়া সিঁড়িতে পা রাখলাম। প্রথম 10-12 ধাপ ওঠার পর একটা ল্যান্ডিং। সেখান থেকে উল্টো দিকে ঘুরে সিঁড়ির বাকি অংশ উপরে উঠেছে। কয়েক ধাপ ওঠার পরেই অবশ্য আমরা বুঝতে পারলাম সতর্কতার কোনো প্রয়োজন নেই। কাঠের তৈরি এবং প্রাচীন হলেও এ সিঁড়ি যথেষ্ট মজবুত। দোতলায় উঠে দেখা গেল আমাদের আগের অনুমানে ভুল নেই। বাইরে থেকে এই তলায় যে 3টে খোলা জানলা দেখেছিলাম, বাস্তবিকই তারা 3টে আলাদা আলাদা ঘরের জানলা। এই ঘরগুলো নিচের ঘরের তুলনায় ছোট। এদেরও মেঝেতে কাঠের আস্তরণ। প্রত্যেক ঘরেই ফায়ার প্লেস আছে। সম্ভবত এগুলো শোয়ার ঘর, যদিও এই মুহূর্তে খাট বা অন্য কোনো আসবাব নেই। তা না থাক, তবুও বারে বারেই মনে হচ্ছিল এখানে কেউ থাকে, কারণ এই ঘরগুলো ঝকঝকে তকতকে। মেঝের কাঠের পাটাতনগুলোতে নিখুঁত পালিশ। একটিও পাটাতন ভাঙাচোরা বা বাঁকা নয়। এবার বুঝেছি, এই বাড়ির মালিক বাঙালি হলেও তিনি এখানে থাকেন না। হয়তো গ্রামেরই কারুর হাতে দেখাশোনার ভার দেওয়া আছে। সে রোজ সকালে আসে, এই ঘরদোর ঝাড়পোছ করে আর বাগানটাও পরিষ্কার করে, তারপর নিজের বাড়ি চলে যায়। কিন্তু সে সদর দরজায় তালা দিয়ে যায় না কেন? মানছি চুরি যাওয়ার মতো কিছু নেই, কিন্তু কোনো গরিব বা ভবঘুরে তো উড়ে এসে জুড়ে বসতে পারে। হয়তো এখানে সেরকম কেউ নেই। তখনকার মতো তার যুক্তি মেনে নেওয়া ছাড়া পথ ছিল না। সুতরাং আমি বা পলাশ এ নিয়ে আর তর্ক করলাম না। 3 জনে মিলে ঘরগুলো ঘুরে দেখছি, এমন সময় পলাশ হঠাৎ থমকে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। অনুপ, হবি, একটা গন্ধ পাচ্ছিস না? প্রথমে আমরা বুঝতে পারিনি, কিন্তু একটু খেয়াল করার পর সত্যিই মনে হলো খুব মৃদু একটা মিষ্টি গন্ধ নাকে এসে পৌঁছচ্ছে, অনেকটা বেকিংয়ের গন্ধের মতো। বেকারির পাশ দিয়ে যাওয়ার সময় অথবা শহুরে মলের ভেতর কুকির দোকানের সামনে দাঁড়িয়ে এমন গন্ধ আমরা অনেকবার পেয়েছি, যদিও এ গন্ধ আদৌ অতটা উগ্র নয়। কেউ কি কেক বানাচ্ছে? এই বাড়িতে যে নয় সেটা তো দেখতেই পাচ্ছি। গন্ধটা অন্য কোনো বাড়ি থেকে আসছে কি? ধুর, এর ত্রিসীমানা আবার বাড়ি কোথায়? তাহলে এটা কেক বা কুকির গন্ধ নয়, হয়তো
কোনো বুনো ফলের গন্ধ। আমরা জানি না এমন কোনো বুনো ফল। আরও একবার আমরা তার মীমাংসা মেনে নিতে বাধ্য হলাম। অনেক বেলা হয়ে গিয়েছিল, সেখানে থাকাও আর সম্ভব ছিল না। তাই সবাই আবার নিচের তলায় নেমে এলাম। বাইরে বেরিয়ে যাওয়ার আগে পলাশ নিচের সেই বিশাল ঘরের চারদিকে সতৃষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল। শোন না, একটা কাজ করবি, এই রাতটা এই বাড়িতে কাটাবি, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। আরে বলিস কি ভাই, অন্যের বাড়িতে ট্রেসপাসিং এর দায়ে ধরা পড়বো নাকি? আরে ট্রেসপাসিং কি করে হবে? আমরা তো আর তালা ভেঙে ঢুকছি না, দরজা তো এমনিতেই খোলা আছে। আর নিচের এই ঘরটাতেই শোবো, ওপরে তো বেডরুমে যাব না। তাছাড়া রাতে যদি কেউ এসে দেখে ফেলে, তার কাছে মাপ চেয়ে নিলেই হবে। দরকার হলে কিছু টাকা পয়সা, আর নিতান্তই যদি থাকতে না দেয় তাহলে হোমস্টেতে ফিরে যাওয়ার পথ তো খোলা রইলই। এই যুক্তি অবশ্য ফেলে দেওয়ার মতো নয়, আর সন্দেহ নেই অভিনব এবং লোভনীয় প্রস্তাব। বলাই বাহুল্য, জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়িতে রাত কাটানোর আইডিয়া পলাশের মতো ডাকাবুকো ছেলের মাথাতেই আসতে পারে। কিন্তু কিন্তু এখানে তো ইলেকট্রিসিটি নেই। তাছাড়া মেঝেতে শুতে হলে দারুণ ঠান্ডা হবে, আর জলও নেই। আরে সব কিছু ঠিকঠাক থাকলে আর অ্যাডভেঞ্চার কিসের? সোয়েটার জ্যাকেট গায়ে থাকবে, মোমবাতি আর দুটো করে কম্বল নিয়ে আসবো, টর্চ, মোবাইল এসব তো থাকবেই। ডিনার আর খাওয়ার জল হোমস্টে থেকেই আনা হবে। তবে জল যখন নেই তখন অন্যের বাথরুম ইউজ না করাই ভালো। হ্যাঁ ঠিক আছে, সবাই তো ব্যাটা ছেলে, রাতে দরকার পড়লে টর্চ নিয়ে বেরিয়ে রাস্তার ধারের কোনো ঝোপঝাড়ে চলে যেতে পারবো না? এখানে তো বড় কোনো জানোয়ার নেই, শুনলি তো। কথাটা আমাদের মনে ধরল। অনুপ অবশ্য এরপরেও কিছুটা খুঁত খুঁত করতে লাগলো। কিন্তু সরোজজি শুনলে আদৌ আসতে দেবে কি? আরে বোকা, ওকে সত্যি কথাটা বলতে যাব কেন? বললেই হবে যে একটা রাত আউটডোরে ক্যাম্পিং করতে চাই, এখানে থাকবো, সেটা না বললেই হলো। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। ষড়যন্ত্র পাকা করতে করতে 3 মূর্তি বাকি পথটুকু পাড়ি দিয়ে হোমস্টেতে এসে পৌঁছালাম এবং এসেই নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করে দিলাম। প্রত্যাশা মতোই সরোজজি প্রথমে আপত্তি করলেন। না 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 না, জঙ্গলের মধ্যে কোথায় রাত কাটাবেন? ঠান্ডা লেগে যাবে, সাপখোপ আছে। না না না, ওসব করতে হবে না। জঙ্গলের ভেতর নয়, নদীর ধারে একটা পরিষ্কার জায়গা দেখে এসেছি, আর ঠান্ডাও লাগবে না। আমাদের কাছে শীতের পোশাক ছাড়াও স্লিপিং ব্যাগ আছে, আর আপনার এখান থেকে 2টো করে কম্বল নিয়ে নেব। অনেক সাধ্য সাধনার পর ওর অনুমতি পাওয়া গেল। সন্ধ্যে 7:30টার দিকে চা পকোড়া খেয়ে বোঝা কাঁধে এবং টর্চ হাতে 3 জনে রওনা দিলাম। টর্চ বলতে 3 সেলের জোড়ালো চাইনিজ টর্চ। পলাশের হাতে একটা, আমার হাতে একটা। অনুপের মোবাইলেও টর্চ ছিল, যদিও তা জ্বালানোর দরকার হলো না। কিছুক্ষণের মধ্যেই আমরা বড় রাস্তা ছেড়ে বাঁক নিয়ে জঙ্গলের ভেতর সেই সুঁড়ি পথে নামলাম। টর্চের তীব্র আলোয় পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। জঙ্গলের মধ্যে সেই ফাঁকা জায়গাটাতে পৌঁছতে আমাদের সময় লাগলো সকালের তুলনায় সামান্য বেশি। কিন্তু বেড়ার বাইরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকাতেই হঠাৎ আমার আপাদ মস্তক এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কেন? দিনের আলোয় তো দেখে গেছি এ বাড়িতে ভয় পাওয়ার মতো কিছু নেই। তাহলে রাতের অন্ধকারই কি এর জন্য দায়ী? টর্চের আলোয় উজ্জ্বল শুধু বিজ্ঞপ্তি সহ ওই সদর দরজা এবং তার লাগোয়া অংশটুকু। তার বাইরে বাড়ির বাকিটা একটা বিপুল কালো ছায়ার মতো দাঁড়িয়ে। এই কারণেই কি ভীতি মিশ্রিত অস্বস্তি? আমার দৃঢ় বিশ্বাস আমার সঙ্গীদেরও একই রকম অনুভূতি হয়েছিল, কারণ তারাও থমকে দাঁড়িয়ে পড়েছে। আমরা বাইরে দাঁড়িয়েছি কেন? চল ভেতরে ঢুকি। অন্যদের কথা বলতে পারি না, তবে আমি নিজে দাঁতে দাঁত চেপে সেই বাড়িতে ঢুকলাম। সদর দরজা খোলা ছিল, দিনের বেলার মতোই।
অবাক কাণ্ড, ভেতরে ঢোকা মাত্র সমস্ত ভয় ভীতি উধাও। মনে হলো যেন পরম নিরাপদ এক আশ্রয়ে এসে পড়েছি। এখানে বিপদের কোনো রকম আশঙ্কা নেই। আরও একটা ব্যাপার হলো সকালের সেই গন্ধটা, সেই বেকিংয়ের গন্ধ অথবা নাম না জানা কোনো ফুলের সুবাস এখন যেন সামান্য একটু তীব্র। সেই ঘ্রাণের প্রভাবেই এই নির্জন বাড়ির পরিবেশ ঘরোয়া এবং স্বস্তিদায়ক মনে হচ্ছে। কি পলাশ করিতকর্মা ছেলে। আমি যতক্ষণ এই নতুন অনুভূতিতে বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছি এবং আকাশ পাতাল চিন্তা করছি, ততক্ষণে সে 3টে বড় বড় মোমবাতি জ্বালিয়ে ফেলেছে। ঘরের দুপাশে 2টো এবং শূন্য ফায়ার প্লেসের ভেতর একটা বসিয়েও ফেলেছে। সেই কাঁপা কাঁপা আলোয় বিশাল ঘরটা আবছাভাবে হলেও আলোকিত হয়েছে এবং তাতে যেন ভরসার ভাবটা আরও বেড়েছে। আশ্চর্যের বিষয়, বাইরে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও ঘরের ভেতরের আবহাওয়া সেরকম নয়। সদর দরজা বন্ধ করার পরেই শৈত্য যেন অনেকটা সহনীয় হয়ে উঠেছে। পলাশের নির্দেশে এবার আমরা ফায়ার প্লেসের সামনে পাশাপাশি 3টে কম্বল পেতে ফেললাম। প্রত্যেকে একটা করে কম্বলের ওপর শোবো আর একটা করে কম্বল গায়ে দেব। এছাড়া গায়ের সোয়েটার জ্যাকেট তো আছেই। এখানে আসার পথে ভয় হচ্ছিল তাতেও হয়তো এই তীব্র শীত বাগ মানবে না, কিন্তু আগেই বলেছি এখন দেখা যাচ্ছে সেই ভয় অমূলক। এই ঘরের জানলা দরজা বন্ধ থাকা অথবা মেঝে কাঠের হওয়া যে কোনোটাই এর কারণ হতে পারে। বাড়িটায় ঢোকবার সময় কেমন একটা গা ছমছম করছিল, এখন অবশ্য করছে না। আসলে এরকম গুছানো বাড়ি একদম ফাঁকা পড়ে আছে সেটা ভেবেই হয়তো। আচ্ছা ভাই, যে কেয়ারটেকার এই বাড়ির যত্নআত্তি করছে সে নিজেই কেন এখানে আন্ডা বাচ্চা নিয়ে ওঠেনি বলতে পারিস? এখানকার গ্রামের যা ছিরি তার নিজের ঘরদোরের অবস্থা নিশ্চয়ই খুব একটা ভালো নয়। মনে হয় এই ব্যাপারে বাড়ির মালিকের কড়া নিষেধ আছে। সে জানে গ্রামের লোককে একবার জাঁকিয়ে বসতে দিলে তোলা কঠিন, তখন হয়তো বাড়ি বিক্রিতেও অসুবিধা হবে। আর ওসব ছাড়তো, এখন দেখা যাক সরোজজি রাতের খাবার কি দিয়েছে। হ্যাঁ, খেতে বেশি দেরি করলে এই ঠান্ডায় ওটা সব বরফ হয়ে যাবে নাকি। টিফিন ক্যারিয়ার খুলে দেখা গেল তাতে আছে আগের রাতের মতোই রুটি আর চিকেন কষা, সঙ্গে পেঁয়াজ লঙ্কা ধনে পাতার একটা চাটনি। খাবার বাস্তবিকই ঠান্ডা হয়ে গেছিল, তবে খেতে মন্দ লাগলো না। খাওয়া সেরে আমরা খোশ গল্পে মেতে উঠলাম। অনেক দিন পরে কথায় কথায় আমাদের স্কুল জীবনের নানান ছোটোখাটো ঘটনা উঠে আসছিল। আচ্ছা, ইতিহাসের স্যার ভূদেববাবুর কথা তোদের মনে আছে? সেই যে ভদ্রলোক আমার মতো গাধাকে পিটিয়ে ঘোড়া করবেন বলে কীরকম উঠে পড়ে লেগেছিলেন। আমাদের বিলক্ষণ মনে ছিল। ক্লাসে এসেই ভূদেব স্যার পড়া ধরতেন এবং তার প্রশ্নবাণের প্রথম লক্ষ্য হতো পলাশ। পলাশ, আকবরের বাবার নাম কি? পলাশ, পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? হয়তো ভদ্রলোকের গোপন আশা ছিল পলাশ কোনোদিন হঠাৎ একটা সঠিক উত্তর দিয়ে তাকে তাক লাগিয়ে দেবে। সে আশা অবশ্য পূর্ণ হয়নি। শেষের দিকে স্যার ক্লাসে ঢুকলেই আমি বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়তাম। পড়া তো পারবো না, তাই আগে থেকেই। আমরাও তার সংগ্রামক হাসিতে যোগ দিলাম। এরকম গল্প গুজবের মধ্যে দিয়ে হালকা মেজাজে কেটে গেল প্রায় ঘন্টা 2। একসময় 3জনেই বুঝতে পারলাম আমাদের চোখে ঘুম নেমে আসছে। 11টা বাজে, চল এবার শুয়ে পড়ি। দারুণ লাগলো কিন্তু এখানে এসে, বল। মেঝেতে পাতা কম্বলের ওপর আর এক প্রস্থ কম্বল মুড়ি দিয়ে আমরা শটান হলাম। ওরা দুজন দুপাশে, আমি মাঝখানে। সবার আগে নাক ডাকাতে লাগলো অনুপ। আমি বেশ কিছুক্ষণ জেগে তার নাক ডাকার আওয়াজ শুনছিলাম। তারপর আর কিছু মনে নেই। রাত তখন কটা জানি না। কাঠের মেঝের ওপর নড়াচড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমাদের 3টে মোমবাতি তখনও পুরো দমে জ্বলছে। ঘুম চোখে ঘাড় ঘুরিয়ে সেই আলোয় দেখলাম পলাশ উঠে বসেছে। কিরে, কি হলো? কিছু না, একবার টয়লেট যেতে হবে, মানে বাড়ির বাইরে। তোর পরে আমিও যাব। হ্যাঁ,
আমিও। নিজের টর্চটা হাতে নিয়ে পলাশ উঠে দরজার দিকে এগোলো। দরজা খুলে কয়েক পা বাইরেও বেরোলো, কিন্তু তারপরেই দেখলাম সে আবার ঘরে ফিরে এসেছে। অভি, হ্যাঁ অভি, ওই দরজাটা একটু দাঁড়াবি। ব্যাপার কি? ভয়? পলাশের মতো দুর্দান্ত ছেলে ভয় পাচ্ছে? মুহূর্তের মধ্যে পুরোপুরি সজাগ হয়ে উঠলাম। কি হয়েছে পলাশ? আসলে আসলে বাইরেটা এত অন্ধকার। আমিও উঠে টর্চ হাতে তার পেছন পেছন গেলাম, আর দরজার বাইরে পা রাখা মাত্র পলাশের দ্বিধার কারণটা বুঝতে পারলাম। এই বাড়িতে ঢোকার মুখে যে অনুভূতিটা হয়েছিল, আবার সেই অদ্ভুত অনির্দেশ্য আতঙ্ক আমার সমস্ত সত্তাকে গ্রাস করছে। বাইরে বিপদ, আমার অবচেতন মন যেন সতর্কবাণী শোনাচ্ছে, বাড়ির ভিতরে ফিরে যাও এক্ষুনি। এই বাগানের বাইরে যেতে হবে না, বরং ওই বাগানের ওই ঝোপটার পেছনে গিয়ে। সে বাধ্য ছেলের মতো আমার কথা শুনল। এরপর সে আমার জায়গায় এসে দাঁড়ালো। আমি ঝোপের আড়ালে গিয়ে কোনো মতে কাজ সারলাম। অনুপের বেলায় পাহারায় থাকলাম আমরা দুজনেই। বাড়িতে ঢুকে পড়তেই কিন্তু ফের নিশ্চিন্ত, আবার সেই পরম নিরাপত্তার অনুভূতি। এরকম কেন হচ্ছে বলতো? বাড়ির বাইরে গেলেই মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, কিন্তু ভেতরে ঢুকলেই আবার সব ঠিকঠাক। জানি না, ওই ওই গন্ধটার জন্য না তো। তার কথায় খেয়াল হলো সেই গন্ধটা এখন সত্যি রীতিমতো তীব্র হয়ে উঠেছে। যে কেউ এই বাড়িতে ঢুকলে ভাববে ওপরতলায় কেক বা কুকি কিছু একটা বেক হচ্ছে, অথচ সেটা যে অসম্ভব তা আমাদের থেকে ভালো কেউ জানে না। আচ্ছা, ওই গন্ধে কি এমন কোনো মাদকতা আছে যা ধীরে ধীরে আমাদের চেতনাকে আচ্ছন্ন করছে? সেই কথাটাই বলবো বলে মুখ খুলেছি, পলাশ একটা হাত তুলে আমাকে বাধা দিল। দেখলাম সে উৎকণ্ঠ হয়ে কি যেন শুনছে। কিসের একটা শব্দ হচ্ছে না? ততক্ষণে আমরাও শুনতে পেয়েছি। খুব মৃদু একটা ঘণ্টা ধ্বনির মতো শব্দ। কিসের শব্দ বলতো? মনে হচ্ছে কোনো মোবাইল ফোনের রিংটোন, যদিও খুব চাপা, যেন ফোনটাকে বালিশ বা অন্য কিছু দিয়ে চেপে রাখা হয়েছে। কিন্তু শব্দটা আসছে কোত্থেকে সেটাই তো বুঝতে পারছি না। ওপর তলা থেকে। যা, হতেই পারে না। ওপরে এমন কোনো জিনিস নেই যাতে ওরকম আওয়াজ হতে পারে। বলতে বলতেই সে যে অসম সাহসিকতার কাজ করে বসল, অনুপ বা আমি তার জন্য তৈরি ছিলাম না। আমরা বাধা দেওয়ার আগেই টর্চটা তুলে নিয়ে সে বেড়ালের মতো ক্ষিপ্র গতিতে দোতলায় ওঠা সিঁড়ির মুখে পৌঁছে গেল, এবং পরক্ষণেই প্রায় নিঃশব্দে তরতর করে সেই সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। লহমার ভেতর তার অবয়ব বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল। আমি আর অনুপ বিউহলের মতো পরস্পরের মুখের দিকে তাকালাম। তারপর আমরাও সিঁড়ির দিকে এগোলাম। যেতে যেতে বুঝতে পারলাম অনুপ শক্ত মুঠিতে আমার জ্যাকেট চেপে ধরে আছে। পলাশ, একটু দাঁড়া, আমরা আসছি। পলাশ কিন্তু কোনো উত্তর দিল না। আর ঠিক তখনই দুটো জিনিস প্রায় একসঙ্গে ঘটে গেল। প্রথমত, সেই মৃদু ঘণ্টাধ্বনি আর মিষ্টি গন্ধটা হঠাৎ একেবারে উধাও হয়ে গেল। ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল এমন নয়, কোনো বাচ্চা ছেলে পেন্সিলের লেখা ইরেজার দিয়ে মুছে ফেললে তা যেমন হঠাৎ করে নেই হয়ে যায়, এই অন্তর্ধান তেমনই আকস্মিক। দ্বিতীয় ব্যাপারটা হলো, কলতলার কাঠের মেঝেতে ফকাস করে শক্ত কিছু একটা পড়ার শব্দ হলো। কি হলো পলাশ? কি পড়লো?
কোনো সাড়া পাওয়া গেল না। দাঁতে দাঁত চেপে আমরা দোতলায় উঠলাম। সেখানে অন্ধকার, পলাশের টর্চ জ্বলছে না। কেন? মাঝের ঘরটায় আলো ফেলতেই কারণটা স্পষ্ট হলো। পলাশ মেঝের উপর কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে পা ছড়িয়ে বসে আছে। তার টর্চটা হাত থেকে মেঝেতে ছিটকে পড়ে নিভে গেছে। একটু আগে সম্ভবত সেই শব্দই আমরা শুনতে পেয়েছি। এই পলাশ, কি হলো তোর? বলতে বলতে আমি তার মুখের উপর টর্চের আলো ফেললাম। এক নিদারুণ আতঙ্কে এক পা পিছিয়ে এলাম তৎক্ষণাৎ। না, মৃত নয়, পলাশ জীবিত। তার মুখে আঘাতের কোনো চিহ্ন নেই, এমনকি কোনো আতঙ্কের অভিব্যক্তিও নেই। যা আছে তা হলো সম্পূর্ণ অভিব্যক্তিহীনতা। যে দৃষ্টিতে আমাদের বন্ধু আমাদের দিকে তাকিয়ে আছে, তাকে নির্বোধের ভাবলেশহীন শূন্য দৃষ্টি ছাড়া আর কিছুই বলা চলে না। আমার হাত কাঁপছিল, তবু সেই অবস্থাতেও ঘরের চারিদিকে আলো ফেলে দেখলাম, কিন্তু দেখার কিছুই ছিল না। সে ঘর সন্ধেবেলার মতোই ফাঁকা। কোনো অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ল না। ইতিমধ্যে অনুপ পলাশের সম্বিত ফেরানোর চেষ্টা করছে এবং ব্যর্থ হয়েছে। এখন কি হবে? আগে ওকে নিচের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। দুজনে মিলে ধরাধরি করে পলাশকে দাঁড় করালাম। সৌভাগ্যের বিষয়, পারিপার্শ্বিক সম্পর্কে সম্পূর্ণ নির্বিকার হলেও সে আমাদের কাজে বাধা দিল না। তাকে মাঝখানে রেখে দুজন মিলে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলাম। সেই রাতের বাকিটুকু আমরা যে কিভাবে কাটালাম সে কথা মনে করতেও এখন বুক কাঁপে। অনুপ আর আমি পর্যায়ক্রমে সারাক্ষণ পলাশের নাম ধরে ডেকে ডেকে তার সাথে কথোপকথনের চেষ্টা চালিয়ে গেলাম। সব চেষ্টাই বৃথা হলো, কারণ দেখে মনে হলো না পলাশ কিছু শুনতে বা বুঝতে পারছে। জড়বুদ্ধির মতো সে কেবল ফ্যাল ফ্যাল করে সামনের দিকে চেয়ে রইল। একটা পর্যায়ে শিউরে উঠে দেখলাম তার ঠোঁট ফাঁক হয়ে আছে এবং কষ বেয়ে লালা গড়িয়ে পড়ছে। একসময় ভোরের আলো ফুটল। সে আলোর জোর সামান্য বাড়তেই অনুপকে পলাশের পাশে পাহারায় রেখে আমি বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য গ্রামে গিয়ে সাহায্য জোগাড় করে আনা। আশ্চর্যের বিষয়, বাড়ির ভেতরটা নিরাপদ এবং বাইরেটা বিপজ্জনক এমনটা আর মনে হলো না। সেই আশ্চর্য গন্ধ আর রহস্যময় শব্দের সাথে সাথেই যেন সেই অদ্ভুত অনুভূতিটাও লুপ্ত হয়েছে। শরৎজি ভোরবেলা নিজের বাড়ির বাগানে ঘুরে ঘুরে গাছে জল দিচ্ছিলেন। আমাকে পাগলের মতো দৌড়ে আসতে দেখে তিনি হতচকিত হয়ে পড়লেন। আমার অসংলগ্ন কথাবার্তায় তার বিভ্রান্তি আরও বাড়ল। বিস্তর চেষ্টায় আমার বিবৃতি বিশ্লেষণ করে একসময় তিনি সত্যিটা হৃদয়ঙ্গম করতে পারলেন। আপনারা ওই বাড়িতে রাত কাটিয়েছেন? ওই সাংঘাতিক বাড়িতে? তৎক্ষণাৎ তিনি চেঁচামেচি করে লোকজন জড়ো করে ফেললেন। উত্তেজিত ভঙ্গিতে স্থানীয় লোকেদের তাদের পরিস্থিতি বুঝিয়ে বললেন। লক্ষ্য করলাম এক বৃদ্ধ ভদ্রলোকের সাথে তার কথাবার্তা হলো বেশি। শ্রোতাদের গম্ভীর মুখ দেখে আমাদের দুর্ভাবনা বাড়ল। যতই যুক্তিবাদী হই না কেন, ওই বাড়িতে যে স্বাভাবিকের বাইরে কিছু আছে সে কথা মেনে নিতে আমার আর কোনো দ্বিধা ছিল না। শরৎজির নেতৃত্বে আমরা সদলবলে অকুস্থলে গিয়ে পৌঁছলাম। সেখানে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পলাশ সেই একই রকম ভঙ্গিতে জড়ো ভরতের মতো বসে আছে। উদ্বিগ্ন অনুপ তার পাশে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। কয়েকজন অত্যুৎসাহী এবং সাহসী তরুণের সাথে আমি গোটা বাড়িটা ঘুরে দেখলাম। কোথাও অস্বাভাবিক বা ভীতিপ্রদ কিছু নেই। পলাশের এই মনোবিকারের কোনো কারণ
আদৌ খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত সেই যুবকদের সাহায্যেই পলাশকে হোমস্টেতে ফিরিয়ে আনলাম। শরৎজি উদ্যোগী পুরুষ। তিনি নিজের স্কুটি নিয়ে গিয়ে 3 কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুকে তার কোয়ার্টার থেকে উঠিয়ে নিয়ে এলেন। ডাক্তার ভদ্রলোক বাঙালি, বয়সে আমার থেকে সামান্যই বড়। নাম শুভেন্দু দাস। যতদূর মনে পড়ছে, রোগীকে ভালোভাবে পরীক্ষা করে তিনি হতাশ হয়ে মাথা নাড়লেন। কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না তো। শকের জন্য কি এভাবে হায়ার ফাংশন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে? এ তো দেখছি ওর শরীরটাই শুধু পড়ে আছে, ভেতরে নিজের মনটাই নেই। একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে তিনি পলাশকে ঘুম পাড়িয়ে দিলেন। বলে গেলেন লামাহাটার বড় হাসপাতালে নিয়ে যেতে। স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সটা এখন অন্যত্র গেছে, সেটা ফিরে এলেই উনি পাঠিয়ে দেবেন। সেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছতে অবশ্য সময় লাগলো ঝাড়া 2 ঘন্টা। সেই বৃদ্ধ বাদে অন্য গ্রামবাসীরা বিদায় নিয়েছিল। বৃদ্ধের নাম নিমা শেরপা। শরৎজি তাকে, অনুপকে আর আমাকে নিয়ে এই সময়টুকু নিজের ঘরে বসে কাটালেন। নিমা শেরপা আর শরৎজির মুখে ওই বাড়ির বৃত্তান্ত যেটুকু শোনা গেল তা রোমহর্ষক হলেও তাতে সব কিছুর ব্যাখ্যা মেলে না। ওই বাড়ি কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল তা গ্রামের বাসিন্দাদের জানা নেই। ওখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা তাও তাদের অজানা। আবহমান কাল ধরে তারা কেবল জেনে আসছে, কেউ না থাকলেও বাড়িটা অদ্ভুতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন কেউ নিয়মিত তার দেখভাল করছে। দরজায় বাড়ি বিক্রির নোটিশও টাঙানো থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই কাগজ দেখেছি, বাংলায় লেখা। বাংলা? বাংলা আবার কে লিখবে? আমি শেষ যখন দেখেছি তখন হিন্দিতে লেখা ছিল। হিন্দি? অনুপ আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। আমরা নিঃসন্দেহ আমরা বাংলায় হাতে লেখা বিজ্ঞপ্তি দেখেছি। ওটা অবশ্য আজ থেকে 20 বছর আগের কথা। তারপর তো আর কখনো ওই বাড়ির দিকে যায়নি। শুধু আমি না, গায়ের কেউই ওদিকে যায় না। সবাই ও বাড়ি ও কি বলে এড়িয়ে যায়। কেন? ওই বাড়িতে রাতের বেলা যেই ঢোকে সেই পাগল হয়ে যায়। এখানকার সবাই ব্যাপারটা জানে, সেজন্য এখন আর কেউ যায় না। আমার এক বন্ধু ছিল, নাম দেওয়া। কম বয়সে আমাদের সাথে বাজি ধরে ওখানে রাত কাটিয়েছিল। ওদিন সকালে গিয়ে আমরা তাকে উদ্ধার করি। বিলকুল এই বাবুর মতো অবস্থা। কথা বলে না, মুখের দিকে তাকায় না। এখন তার অবস্থা কেমন? একই রকম। এখন অবশ্য আমার মতোই বুড়ো। সারাদিন ওই বিছানায় শুয়ে ভেল ভেল করে ছাদের দিকে তাকিয়ে থাকে। কেউ খাইয়ে দিলে খায়, না দিলে খায় না। সেই থেকে লোকে আর যায় না। শুধু বছর 5 আগে একজন টুরিস্ট এক ভদ্র মহিলা তার স্বামীর সঙ্গে এসেছিলেন। উঠেছিলেন এই নিমা শেরপার বাড়ি, শেরপা হোমস্টেতে। তারপর বলতে বলতে তিনি নিমার মুখের দিকে তাকালেন। এতক্ষণে তার এই বৃদ্ধকে ডেকে আনার কারণটাও বুঝতে পারলাম। একটু থেমে থেমে ঈষৎ অসংলগ্নভাবে নিমা এবার যে কাহিনী বেশ করলেন তা আরও আশ্চর্যজনক এবং বিভ্রান্তিকর। ম্যাডামের নাম নিমার যতদূর মনে আছে রয়। তিনিও কলকাতা থেকে এসেছিলেন। এই কথা শুনে আমরা বুঝলাম রয়টা সম্ভবত নাম নয়, পদবী। তাই এখন থেকে ভদ্রমহিলাকে আমি মিসেস রায় বলেই উল্লেখ করছি। রায় দম্পতির রুচি আর 5 জন পর্যটকের থেকে কিছুটা আলাদা।
মধ্য 40-এর এই স্বামী স্ত্রী বেশি ছোটাছুটিতে বিশ্বাসী ছিলেন না। তারা 3 চুলেতে দিন 15 থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তারা নিমার পরিবারের সঙ্গে তো বটেই, গ্রামবাসীদের সাথেও একাত্ম হয়ে যান। ভদ্রমহিলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। মোবাইল ক্যামেরায় তোলা এখানকার নানান ছবি নেট মারফত কলকাতার বন্ধুদের কাছে পাঠাতেন। মাঝে মাঝে নেট যোগাযোগ ব্যাহত হলে গৃহকর্তার কাছে মৃদু অনুযোগও করতেন। সেই সব ছবি দেখে উৎসাহিত হয়ে অনেক বন্ধু তাকে ফোন করে 3 চুলে সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছিলেন। নিমার বেশ মনে আছে, সেই সময় তার হোমস্টেতে প্রায়শই মিসেস রায়ের রিংটোনের আওয়াজ শোনা যেত। রিংটোন? হ্যাঁ, রিংটোন। মোবাইল ফোন এলে যে ঘন্টি বাজে ওইটা। অনুপ আর কিছু বলল না। ততক্ষণে অবশ্য আমি তার প্রশ্নের তাৎপর্য বুঝতে পেরেছি, কিছুটা দেরিতে হলেও। গত রাতে ওই বাড়িতে আমরা যে মৃদু শব্দ শুনেছিলাম তার সাথে মোবাইলের রিংটোনের কিছুটা মিল ছিল। তাই এখন নিমা শেরপার মুখে রিংটোন কথাটা শুনে অনুপ স্বতঃস্ফূর্তভাবেই প্রশ্নটা করে ফেলেছে, যদিও দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকা আদৌ সম্ভব নয়। নিমা ততক্ষণে তার কাহিনীর ছিন্ন সূত্র আবার কুড়িয়ে নিয়েছেন। মিসেস রায় মানুষ হিসেবে ভালো তো ছিলেনই, তার আরও অনেক গুণ ছিল। চমৎকার ছবি আঁকতেন, বাঁশ আর কাঠের টুকরো টাকরা দিয়ে রকমারি ঘর সাজানো জিনিস বানাতে পারতেন। বেকিংয়ের শখও নাকি অনেক দিনের। এখানে ওভেন ছাড়াই প্রেসার কুকারে কেক তৈরি করে শেরপা পরিবারের সবাইকে খাইয়েছিলেন। তারপর বাড়ির এবং পাড়ার মেয়েদের দাবিতে তাকে আরও বেশ কয়েকবার বেকিংয়ের ক্লাস নিতে হয়, শেখাতে হয় কিভাবে প্রেসার কুকারে এমনকি কড়াইতেও কেক তৈরি করা যায়। এবারে অনুপ কিছু বলার আগেই আমি সচকিত হয়ে তার মুখের দিকে তাকালাম। নিমার কথায় আমাদের দুজনেরই সেই পরিত্যক্ত বাড়িতে পাওয়া অদ্ভুত মিষ্টি গন্ধটার কথা মনে পড়ে গেছে, যাকে সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল কেক বা কুকির গন্ধ। একটু ভাবতেই অবশ্য বুঝতে পারলাম নিমার মুখে বেকিংয়ের উল্লেখটা স্রেফ কাকতালীয় ঘটনা। সেই বাড়িতে যে কেক বা কুকি কিছুই তৈরি হচ্ছিল না সে আমরা ভালো করেই জানি। ওটা কোনো অজানা ফুলের গন্ধই হবে। তারপর নিমার বিবরণ এবার আরো অসংবদ্ধ হয়ে পড়ল। তারপর কি হয়েছিল তা তিনিও সঠিক বলতে পারবেন না। মিস্টার রায়ের মুখে শোনা কথাটুকুই তার সম্বল। তাদের দেখানো রাস্তায় রায় দম্পতি বেশ কয়েকবার রঙ্গিতের তীরে নেমেছেন, আবার ফিরেও এসেছেন নিরাপদে। নিমা ও অন্য গ্রামবাসীরা ওই বাড়িতে ঢুকতে তাদের নিষেধ করেছিলেন, তারা ঢোকেননি। খালি শেষ দিন বিকেলের দিকে নদীর ধার থেকে ফেরার সময় জোরে বৃষ্টি নামে। বাধ্য হয়েই ওই বাড়িতে তাদের আশ্রয় নিতে হয়। একটা জনশূন্য বাড়ির অন্দরমহল ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে দুজনেই অবাক হয়েছিলেন। সন্ধ্যার মুখে বৃষ্টি ধরে আসে, কিন্তু হোমস্টের উদ্দেশ্যে বেরোবার মুহূর্তে মিস্টার রায়ের মনে পড়ে তারা তাদের একটা ব্যাগ নদীর ধারেই ফেলে এসেছেন। স্ত্রীকে ওই বাড়িতেই অপেক্ষা করতে বলে তিনি যত দ্রুত সম্ভব গিয়ে জিনিসটা উদ্ধার করে আনেন। কিন্তু তার ফিরতে ফিরতে অন্ধকার নেমে আসে। বাড়ির সামনে এসে স্ত্রীর নাম ধরে ডেকে তিনি কোনো সাড়া পাননি। উদ্বিগ্ন মিস্টার রায় মোবাইলের টর্চের সাহায্যে ভেতরে ঢোকেন। মিসেস রায়কে পাওয়া যায় দোতলার ঘরে। কাঠের মেঝের ওপর পা ছড়িয়ে তিনি মূর্তির মতো স্থির হয়ে বসেছিলেন, ঠিক যেমন করে একদিন বসেছিলেন নিমার সেই বন্ধু দাওয়া, কিংবা কাল রাতে যেমন করে বসেছিল আমাদের বন্ধু পলাশ। তারপর উনি ঠিক হয়ে গেছিলেন তো? শরৎজি আর নিমা শেরপা গম্ভীর মুখে একযোগে মাথা নাড়লেন। না, মিসেস রায় সুস্থ হননি।
কারোর ডাকে সাড়া না দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন নিমার বন্ধু সেই জড়বুদ্ধি মানুষটার মতো। সেবারেও স্থানীয় ডাক্তার, তখন ডাক্তার দাস নয় অন্য একজন ছিলেন, রোগ নির্ণয় করতে পারেননি। মিস্টার রায় শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে কলকাতায় ফিরে যান। পরবর্তী ঘটনা এই গ্রামের বাসিন্দাদের জানা নেই। সেই কারণেই সরোজজি আর নিমা শেরপার ভয় আমাদের বন্ধুর ক্ষেত্রেও হয়তো। শুনে শিউরে উঠে আমরা পলাশ যে ঘরে শুয়েছিল সেদিকে তাকালাম। শেষ অবধি তাদের আশঙ্কাই কিন্তু সত্যি হলো। অ্যাম্বুলেন্সে করে আমরা পলাশকে লামাহাটা নিয়ে গেলাম, সেখান থেকে দার্জিলিং জেলা হাসপাতাল। ওর বাড়ির লোকজনও তখন খবর পেয়ে সেখানে চলে এসেছেন। সবাই মিলে বহু কাঠখড় পুড়িয়ে পলাশকে কলকাতায় নিয়ে আসা হলো। কোনো জায়গার চিকিৎসকই তার রোগ ধরতে পারলেন না। সারিয়ে তোলা তো দূরস্থান, আমাদের হাসি খুশি প্রাণোচ্ছল বন্ধু জীবন মৃতের মতো বেঁচে রইল। পলাশের বাবা মা দৃঢ় ধারণা ছিল তাদের ছেলের এই অবস্থার জন্য আমরাই কোনোভাবে দায়ী, হয়তো কোনো রকম মাদক সেবন কিংবা মাথায় কোনো আঘাত। তাই আমরা পলাশকে দেখতে যাই, তা তারা পছন্দ করতেন না। তবু আমরা বেশ কয়েকবার গেছি, প্রায় জোর করেই, কিন্তু সেই অভিজ্ঞতা সুখপ্রদ হয়নি। আমরা গেলে পলাশ একই রকম ভাবলেশহীন মুখে এবং বুদ্ধিহীনের শূন্য দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থেকেছে। তাকে দেখে আমাদের তিন চুলের ডাক্তার শুভেন্দু দাসের বলা সেই কথাটাই মনে পড়ে যেত। পলাশের শরীর বা খোলসটাই শুধু পড়ে আছে, মনটা নেই। কোনো অজ্ঞাত উপায়ে এবং অজানা প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে তার সত্তার। অত বড় দশাশয়ী জোয়ান মানুষটা ধীরে ধীরে কুঁকড়ে ছোট হয়ে বিছানার সঙ্গে মিশে যাচ্ছে, এ দৃশ্যও আমাদের আর সহ্য হচ্ছিল না। তাই আমরা নিজেরাই একসময় তার বাড়ি যাওয়া বন্ধ করে দিই। এই আখ্যান এরকম দিকশূন্য অবস্থায় এখানেই শেষ হতে পারত, তবে এর সামান্য একটু পরিশিষ্ট আছে। তাতেও যে সব ঘটনার ব্যাখ্যা মিলেছিল এমন নয়, তবে এই ঘটনার পরে প্রায় 1 বছর কেটে গেলেও আমার যুক্তিবাদী মন কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল ঘটনার ভেতরে অতিপ্রাকৃত কিছু নেই। বাস্তবে নিশ্চয়ই ওই বাড়িতে এমন কিছু ছিল যা আমাদের বন্ধুর এই করুণ পরিণতির জন্য দায়ী। হয়তো এমন কোনো ভয়াবহ দৃশ্য যা আমাদের চোখে পড়েনি। অজানা উৎস থেকে আসা ওই অদ্ভুত মিষ্টি গন্ধটাও হয়তো মানুষের মস্তিষ্কে প্রভাব বিস্তারে সক্ষম। আমি বহুবার অনুপকে বলেছি, আমাদের তিন চুলে ফিরে গিয়ে ওই বাড়িটাকে আরও একবার খুঁটিয়ে দেখা উচিত। ভয় অথবা বিতৃষ্ণা কিসের জন্য জানি না, এই প্রস্তাবে সে সাড়া দেয়নি। পরের বছর মার্চ মাসে তার বিয়ে হয়ে যাওয়ার ফলে সে পুরোপুরি আটকা পড়ে গেল। কিন্তু আমার সামনে হঠাৎ করেই একটা সুযোগ এসে গেল, এরও প্রায় মাস 3 পর। আগেই বলেছি আমি একটা বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন বিভাগে আছি। সেই সংস্থা রবীন্দ্রনাথের স্মৃতিধন্য মংপুতে সিংকোনা গাছ থেকে কুইনিন তৈরির কারখানার আধুনিকীকরণের দায়িত্ব পেয়েছিল। প্রায় 7-8 মাস ধরে স্বদেশে তৈরি এবং বিদেশ থেকে আমদানিকৃত নানাবিধ যন্ত্রপাতি বসানোর কাজ করছিল। জুন মাসের গোড়ায় সংস্থার বিজ্ঞাপনে সেই কর্মকাণ্ড প্রদর্শনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ আমাকে সেখানে পাঠালেন। কাজ শেষ হওয়ার পর দেখলাম হাতে একটা গোটা দিন আছে। সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে তিন চুলের দিকে রওনা হলাম। তরুণ ড্রাইভারের ধারণা ছিল আমি হয়তো গন্তব্যে পৌঁছে কোনো একটা হোমস্টেতে রাত কাটাবো, কিন্তু আমি তিন চুলের একটা বাড়ি দেখে সেদিন সন্ধ্যাতেই আবার মংপু ফিরে আসব, এ কথা জেনে সে বেশ অবাক হলো। অবশ্য মোট ভাড়ার অর্ধেক অগ্রিম হিসেবে হাতে পেয়ে কোনো ওজোর আপত্তি করল না। তিন চুলে পৌঁছালাম বেলা 12:30টায়। গ্রামে ঢোকার পর ড্রাইভারকে বললাম একটু ধীর গতিতে চালাতে।
একটু পরেই রাস্তার পাশে সেই পরিচিত হোমস্টে ফার্ন গ্রিন। আর চোখে সেদিকে তাকাতে তাকাতে জায়গাটা পেরিয়ে গেলাম। সরোজজিকে দেখতে পেলাম না। আর একটু এগোতেই রাস্তার বাঁ পাশে সেই কাঠের ফলকটা চোখে পড়ল, রঙ্গিত ভ্যালির দিক নির্দেশ। তার সামনে দিয়ে সেই চেনা পায়ে চলা পথ পিচ রাস্তাকে পেছনে ফেলে রেখে নিচের দিকে নেমে গেছে। গাড়ি থামিয়ে নেমে পড়লাম। ড্রাইভারকে বললাম সেখানেই অপেক্ষা করতে, আমি ঘন্টা দেড়েকের মধ্যেই ফিরে আসব। তারপর আরও একবার রঙ্গিত নদীর পথে পা রাখলাম। সেই পাহাড়ি পথের সৌন্দর্য আজও অটুট, কিন্তু আজকে তা উপভোগ করার মতো মানসিকতা ছিল না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল শয্যাশায়ী পলাশের ক্ষীয়মান চেহারা আর ভাবলেশীন মুখ। চোয়াল শক্ত করে দ্রুত পা চালাচ্ছিলাম। হাতটা আরেকটু তোলো শোনা। হ্যাঁ, এই তো, এবার স্মাইল স্মাইল। জনহীন পথে হঠাৎ মানুষের কণ্ঠস্বর কানে আসায় চমকে উঠেছিলাম। একটা বাঁক ঘুরতেই সেই কণ্ঠস্বরের অধিকারীকে চোখে দেখতে পেলাম। ডিএসএলআর ক্যামেরা হাতে এক তরুণ। সে যার ছবি তুলছে সেই তরুণী হাসি মুখে লাস্যময়ী ভঙ্গিতে একটা রডোড্রেনড্রন গাছের কুসুমিত শাখার দিকে হাত তুলে রয়েছে। জুটির দুজনেরই বয়স আমার থেকে কম, সম্ভবত সদ্য বিবাহিত। মধুচন্দ্রিমা এসেছে। আমাকে দেখে তারা প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। তারপর ছেলেটা যথেষ্ট সপ্রতিভতা দেখিয়ে প্রশ্ন করল, ট্যুরিস্ট? তাদের পাশ কাটিয়ে এগিয়ে গেলাম। বাক্যালাপে জড়িয়ে পড়ার ইচ্ছা ছিল না। আরেকটু এগোতেই সেই ফাঁকা জায়গাটায় এসে পড়লাম। এখন আমার সামনে সেই বাঁশের বেড়া, তার পেছনে বাগান, তারপর সেই বাড়ি। বাইরে থেকে বেশ কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। এই 1 বছরে তার বহিরঙ্গে কোনো পরিবর্তন আসেনি। কেয়ারি করা বাগান, ভেতরের মোরামের পথে যত্নের ছাপ, দেওয়ালের সাদা রং এখনো অম্লান। এবারেও ওপর তলার 3টে জানলা খোলা, নিচের সদর দরজা আর তার দুপাশের 2টো জানলা বন্ধ। সেদিকে চেয়ে অস্বস্তি হচ্ছিল না এমন নয়, কিন্তু সেই সঙ্গে এই রহস্যের শেষ দেখার একটা অদম্য জেদও আমাকে পেয়ে বসেছিল। একসময় বাখাড়ির গেট ঠেলে বাগানে ঢুকে পড়লাম। তারপর পায়ে পায়ে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আশ্চর্য, সেখানে এখনো সেই কাগজটা লাগানো রয়েছে, বাড়ি বিক্রির বিজ্ঞপ্তি। না না, একটু ভুল হলো। এটা সম্ভবত সেই কাগজ নয়। যতদূর মনে পড়ছে সেই কাগজের লেখা মেয়েলি ছাঁদের হলেও একেবারে পাকা হাতের ছিল। এই কাগজে কিন্তু বেশ অপরিশীলিত হস্তাক্ষরে লেখা হয়েছে, গোটা গোটা অক্ষর, মাঝের ফাঁক অসমান, তদুপরি বিশ্রী বানান ভুল। বাড়ি বিক্রি আছে, রীতিমতো হাস্যকর। কিন্তু কিন্তু এই হাতের লেখা আগে কোথাও দেখেছি কি? দরজায় যথারীতি কোনো তালা নেই। মনে একটু ধন্দ নিয়েই পাল্লা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। একটা বিষয়ে অবশ্য কোনো সন্দেহ নেই, একেবারে প্রথমে আমাদের 3 বন্ধুর যে ধারণা হয়েছিল তা সঠিক। এই বাড়ির মালিক অথবা মালিকরা বাঙালি। তিনি বা তারা কোনো স্থানীয় লোকের মাধ্যমে বাড়িটায় যত্ন আত্তি করছেন, সদর দরজায় নিত্য নতুন বাড়ি বিক্রির নোটিশও টাঙাচ্ছেন। কোনো অজ্ঞাত কারণে ওপরের গ্রামের বাসিন্দারা সে সম্পর্কে অবহিত নয়। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে বিস্ময়ের মাত্রা আরও বাড়ল। এই 1 বছরে এ বাড়ির ভেতরেও কোনো পরিবর্তন হয়নি। সেই ফায়ারপ্লেস, সেই বাথরুম, দোতলায় যাওয়ার সেই কাঠের সিঁড়ি, দেওয়ালে কোথাও একটু ঝুল বা ধুলো নেই।
মেঝের কাঠও আগের বারের মতোই পরিষ্কার আর চকচকে। বিউহলের মতো এদিক সেদিক ঘাড় ঘোরাচ্ছিলাম। পায়ে পায়ে সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়াতেই গন্ধটা নাকে এলো। একটা মৃদু গন্ধ, খারাপ নয়, তবে তবে আগের বার যে কেক তৈরির মতো গন্ধ পেয়েছিলাম, এ যেন তার থেকে অনেকটাই আলাদা, যদিও সুগন্ধই বলা চলে। দোতলা থেকে আসছে কি? আরো আশ্চর্যের বিষয়, এই গন্ধটাও একটু চেনা চেনা লাগছিল, যেন আগে কোথাও পেয়েছি। শুধু কোথায় পেয়েছি সেটাই মনে পড়ছিল না। সেখানে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছি, এমন সময় এই যে আবার দেখা হলো। পেছন থেকে পুরুষ কণ্ঠের সম্ভাষণে আঁতকে উঠে প্রায় পড়ে যাচ্ছিলাম। কোনো ক্রমে সামলে নিয়ে ঘুরে দাঁড়ালাম। আমার পেছনে একটু আগে পথে দেখা সেই হানিমুন কাপল। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে, মেয়েটা কৌতূহলী মুখে ঘরের ভেতরটা ঘুরে দেখছে। আমিও চেষ্টা করে মুখে হাসি টানলাম। আচ্ছা, হোমস্টের মালিক কি এই বাড়িতেই ঢুকতে মানা করেছিল? কেন? এখানে কি কেউ থাকে, নাকি এটা একটা হোমস্টে, টুরিস্টদের ভাড়া দেয়? অনুমান করলাম সদর দরজার পাল্লা এই মুহূর্তে ভেতরের দিকে খোলা থাকায় তাতে সাঁটা বাড়ি বিক্রির বিজ্ঞপ্তিটা হয়তো এদের চোখ এড়িয়ে গেছে। কেউ যে থাকে সে তো বোঝাই যাচ্ছে, না হলে জঙ্গলের ভেতর এত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, এখানে কে থাকে জানেন? আমি দুদিকে ঘাড় নাড়লাম। জানি না। এত সুন্দর একটা পুরনো বাংলো চমৎকার রিসর্ট হতে পারত। আর আরে, এখানে কি সুন্দর একটা গন্ধ না? কই দেখি। সুন্দর না ছাই, সস্তা পারফিউমের চড়া গন্ধ। খুব জোরালো নয়, তাই বাঁচোয়া। বোধহয় ওই পারফিউমটা মেখে কেউ ঢুকেছিল। পারফিউম, উগ্র পারফিউমের গন্ধ। তার এই একটা কথায় আমার স্মৃতির একটা বন্ধ দরজা যেন এক হ্যাঁচকায় খুলে গেল। তারপর আরো একটা, তারপর আরো আরো। ওই পারফিউম, ওই উগ্র পারফিউম আর কেউ নয়, পলাশ মাখত। নদীর ধারে বেড়াতে গিয়ে অনুপে নিয়ে ঠাট্টাও করেছিল। সব মনে পড়ে যাচ্ছে, যেন সিনেমার মতো চোখের সামনে এনে সাজিয়ে দিচ্ছে কেউ দৃশ্যগুলো। আর এখন এও বুঝতে পারছি সদর দরজায় সাঁটা ওই নোটিশের অপটু হাতের লেখা কেন চেনা চেনা মনে হচ্ছিল। ওই লেখাও পলাশের। তার অকাট্য অমোঘ প্রমাণ ওই উৎকট বানান ভুল। ঈশ্বর সাক্ষী, শরৎজির হোমস্টেতে সেই সকালে পলাশ যে কবিতা লিখেছিল সেখানেও সে ওই একই ভুল করেছিল। বাড়ি বানানে ডয়ে শূন্য রয়ের বদলে দিয়েছিল বয়ে শূন্য র। আমার নিদারুণ আতঙ্কের ছাপ সম্ভবত আমার মুখেও পড়েছিল, কারণ কথা বলতে বলতে এদিকে ফিরতেই ছেলেটার ভ্রু কুঁচকে গেল। একটা রাত এখানে ক্যাম্পিং করলে কেমন অ্যাডভেঞ্চার হতো বলো তো? আরে, কি হলো আপনার? শরীর খারাপ লাগছে নাকি? আমি চোখে অন্ধকার দেখছিলাম। কোনো মতে মাথা নেড়ে না বলেই তীব্র ত্রাসে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলাম। আসার সময় দরজার গায়ে লাগানো সেই কাগজটা টেনে ছিঁড়ে নিতে অবশ্য ভুল করিনি। পিচ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে ফিরে আসতে লাগলো বড় জোর 20 মিনিট। দরজা খুলে উঠে পেছনের সিটে গা এলিয়ে দিলাম। আমার ইঙ্গিতে অবাক ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। ফিরে যেতে যেতে হাতের দলা পাকানো কাগজটার দিকে তাকিয়ে আমার দু চোখ জলে ভেসে যাচ্ছিল। অনেকটা সময় নিয়ে বাড়ি বিক্রির সেই বিজ্ঞপ্তি আমি কুচি কুচি করে ছিঁড়লাম। তারপর গাড়ির খোলা জানলা দিয়ে টুকরোগুলোকে পাহাড়ি রাস্তায় ছড়িয়ে দিলাম। দিতে দিতে মনে মনে পলাশের কাছে ক্ষমা চাইলাম।
না, কলকাতার এক বিছানায় যে নির্জীব খোলসটা পড়ে আছে তার কাছে নয়, ক্ষমা চাইলাম আমার বন্ধু পলাশের কাছে। অবশ্য যদি সত্যিই ওই বাড়িতে সে থেকে থাকে। আমি চাইনি ওই বাড়ি বিক্রির ঘোষণা দেখে নতুন কেউ আকৃষ্ট হোক, কারণ ওই বাড়ি কিনতে গেলে কি দাম দিতে হয় তা এখন আমি জানি, অথবা জানি না। বললাম না, সব ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা আমি পাইনি। বড়জোর একটা কিছু ভেবে নিয়েছি বলা যায়। সেই ভাবনার কথা কলকাতায় ফিরে কাউকে বলিনি। পাঠকও ভেবে নিতে পারেন নিজের মতো করে।